আচ্ছা, আজকে প্রথমে আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে আইডিয়া অফ কারেন্ট। আইডিয়া অফ কারেন্ট, মনে করো আমার দুটো পজিশন আছে, একটা পজিশন এ, একটা পজিশন বি। কি করলাম যে পজিশন এ থেকে আমি একটা রেড বলকে পজিশন বিতে নিয়ে গেলাম। কি করলাম যে রেড বলটা যখন পজিশন বিতে যেতে শুরু করেছে তখন এইখানটায় টাইম সাপোজ 10 AM। রেড বলটা যখন এ থেকে বিতে চলে গেছে সাপোজ তখন টাইম 11 AM। তাহলে রেড বলটাকে এ থেকে বিতে যেতে টাইম কতটা লাগলো? 11 AM থেকে 10 AM। তার মানে টাইম লাগলো 1 আওয়ার। দ্যাট মিনস 1 আওয়ারে রেড বল এ থেকে বিতে গেল। এখানে যদি কোনো একটা অবজারভার দাঁড়িয়ে এই ঘটনাটাকে দেখে, হোয়াট উইল দ্যাট অবজারভার সি? দ্যাট অবজারভার উইল সি দ্যাট the red ball has passed through this point। আর কি দেখবে যে only one red ball has passed through this point in 1 hour। ভালো করে বুঝবে। এবার মনে করো যে আমি এইটাকেই আরেকটু মডিফাই করছি। কি করছি যে মনে করো অবজারভারটা এখানেই আছে, এইটা আমার এ পয়েন্ট, এটা আমার বি পয়েন্ট। আমি কি করলাম যে একটা রেড বলকে আমি আগে ছেড়েছিলাম, এবার দুটো রেড বলকে আমি ছাড়লাম। ছেড়ে কি করলাম, দুটো রেড বলকে এখান থেকে এত দূর অবধি নিয়ে গেলাম। পরিষ্কার? কি করলাম, দুটো রেড বলকে এখান থেকে এত দূর অবধি নিয়ে গেলাম, টাইম আমি নিলাম 1 আওয়ার। তাহলে এখানে থাকা মানুষটা কি দেখবে? সে দেখবে যে ইন 1 আওয়ার কতগুলো রেড বল গেছে? দুটো রেড বল গেছে। আচ্ছা, এইটা একরকম ভাবতে পারি। সাপোজ এ থেকে বি এর লেন্থ হচ্ছে 100 সেন্টিমিটার, তাহলে 100 সেন্টিমিটার যেতে ওর 1 আওয়ার টাইম লেগেছে, দুটো রেড বল গেছে। এবার এটাকে এইভাবে ইমাজিন করো যে এ থেকে বি অবধি ডিস্টেন্সটা 100 মিটারই আছে, ডিস্টেন্সটা 100 মিটারই আছে, কিন্তু কি হয়েছে যে এই জায়গাটা পুরোটাই রেড বলে ভরা। এই জায়গাটা পুরোটাই রেড বলে ভরা। তার মানে কি? তার মানে এইটা একটা রেড বল, এইটা রেড বল, এইটা রেড বল, এইটা রেড বল, সবগুলোই একটা না একটা রেড বল। ইজ দ্যাট ক্লিয়ার? সবগুলোই যদি একটা না একটা রেড বল হয়, এবার আমি কি করলাম যে এইখান থেকে আমি আর একটা রেড বলকে ঢোকালাম। যেই রেড বলটাকে ঢোকাবো তাহলে এই রেড বলটা এই বলটার জায়গাটা নিয়ে নেবে। তার মানে কি হবে? তার নিশ্চয়ই এই রেড বলটা পড়ে যাবে। আমি যদি রেড বলগুলোকে নাম্বার করি 1 2 3 4 5 6 7 8 9, তাহলে কি দেখব যে আমার যে অবজারভার সাপোজ সে বল নাম্বার 5টাকে দেখছে। আমার জায়গাতে এইটুকুই, আমার জায়গা এইটুকুই। কি হবে যখন আমি এখান থেকে একটা রেড বলকে ঢোকাবো, তাহলে যেই এখান থেকে একটা রেড বলকে ঢোকাবো, ধরলাম যে রেড বলটাকে ঢুকিয়েছি তার নাম্বার হচ্ছে এক্স, যেই আমি এক্সকে ঢোকাবো এক্স নিয়ে নেবে এই জায়গাটা। তাহলে যেটা 2 এর জায়গা সেখানে নিশ্চয়ই 1 শিফট হয়ে চলে যাবে। তাহলে এটা হবে 1, তাহলে এই জায়গায় হবে 2, এই জায়গায় হবে 3, এই জায়গায় হবে 4, এই জায়গায় হবে 5, এই জায়গায় হবে 6, এই জায়গায় হবে 7, এই জায়গায় হবে 8, 9টা কি হবে এখান থেকে বেরিয়ে যাবে।
কিন্তু আমার অবজারভার কি দেখছে? অবজারভার দেখছে যে যখন আমি এই একটা রেড বলকে, এক্স রেড বলটাকে যখন পুশ করেছি, 10টার সময় এটা ছিল, 10:30-এ এটাকে পুশ করেছি, এবং 11টা অবধি আমি আর কোনো পুশ করিনি। তার মানে কি দেখবে? সে দেখবে যে ইন 1 আওয়ার সে কি দেখবে? যে 4 নম্বর বলটা 5 নম্বর বলের জায়গায় এসছে, 5 নম্বর বলটা 6 নম্বর বলের জায়গায় গেছে। তার মানে একটা শিফট হয়েছে। তাহলে এই অবজারভার কি দেখলো? এই অবজারভার যখন একটা বলকে আমি ছেড়েছিলাম, অবজারভার দেখলো যে একটা রেড বল 1 ঘন্টায় তার জায়গা দিয়ে গেছে। তাই যদি কেউ অবজারভারটাকে জিজ্ঞেস করে যে কতগুলো বল পার আওয়ার গেছে, সে কি বলবে? 1 রেড বল পার আওয়ার। এই অবজারভারটা যদি জিজ্ঞেস করা হয় যে কতগুলো রেড বল পার আওয়ার গেছে, ও কি বলবে? ওর চোখের সামনে দিয়ে একটা রেড বলই গেছে। ইজ দ্যাট ক্লিয়ার? ওর চোখের সামনে দিয়ে একটা রেড বলই গেছে। তার মানে এও তো আমাকে একই কথা বলবে। এও আমাকে বলবে 1 রেড বল পার আওয়ার। কি বলবে আমাকে? 1 রেড বল পার আওয়ার। এইটুকু কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে? এও আমাকে কি বলবে? 1 রেড বল পার আওয়ার। তার মানে যদি এরকম হয় যে আমি একটা রেড বলের জায়গায় আমি 2টো রেড বলকে ঢুকিয়ে দিচ্ছি, কীরকম? যে সাপোজ আমি 10:20-এ একটা রেড বল ঢুকিয়েছি, তারপরে কি করেছি? 10:40-এ আর একটা রেড বল ঢুকিয়েছি, 10:40-এ একটা রেড বল ঢুকিয়েছি। কি হবে? পরের যে রেড বলটাকে ঢুকিয়েছি ধরি সেটা হচ্ছে ওয়াই বল। তার মানে অবভিয়াসলি এক্সের জায়গাটা ওয়াই নিয়ে নেবে, 1-এর জায়গাটা এক্স নিয়ে নেবে, 2-এর জায়গাটা 1, 3-এর জায়গাটা 2, 4-এর জায়গাটা 3, 5-এর জায়গাটা 4, 6-এর জায়গাটা 5, 7-এর জায়গাটা 6, 8-এর জায়গাটা 7। আগে তো 9 বেরিয়েছিল, তাহলে 8 আর 9 বাইরে। আর আমি যদি এখান থেকে একইভাবে আরও 2টো রেড বল, টোটাল 2টো রেড বলকে যদি এ থেকে ছাড়ি এবং তারা 1 ঘন্টা পর বিতে এসে পৌঁছায়, তাহলে 1 ঘন্টা পর কটা রেড বল এসে পৌঁছালো? 2টো রেড বল। তো কেউ যদি আমার অবজারভারকে জিজ্ঞেস করে তুমি কি দেখলে, সে কি বলবে? যে আমি দেখলাম 2টো রেড বল, আমি দেখলাম 2টো রেড বল পার আওয়ার এখান থেকে এইদিকে মুভ হয়ে গেছে। আচ্ছা, আমার যদি এই অবজারভারটাকে জিজ্ঞেস করা যে কি হয়েছে ঘটনা, বলবে কেন 10টা 11টা, তার মধ্যে সে কি দেখলো? সে দেখলো যে 5 নম্বর বলটা একবার সরে গেল, সে দেখলো 4 নম্বর বলটা একবার সরে গেল। কটা বল সরলো? 2টো বল সরলো। তাহলে সে 2টো মুভমেন্ট দেখলো, একটা মুভমেন্ট 2টো মুভমেন্ট। তাহলে সে কি বলবে? কেন আমি একটা রেড বল প্রথমে সরতে দেখেছি, তারপরে আমি আর একটা রেড বলকে সরতে দেখেছি। তার মানে সে কি বলবে? আমি 2 রেড বল পার আওয়ার সরতে দেখেছি। কারেন্টের কনসেপ্ট আমাকে এই দুটো কথাই বলে, এইটাও কারেন্ট, এইটাও কারেন্ট। দুটো জিনিসকে আমরা আরেকটু সহজভাবে বুঝবো। দেখো, প্রথম এক্সাম্পল আর সেকেন্ড এক্সাম্পল এইটা দিয়েই বুঝবো। যে মনে করো তোমার কাছে একটা লোহার রড আছে, সাপোজ দিস ইজ ইয়োর আয়রন রড, ওকে, দিস ইজ ইয়োর আয়রন রড, and suppose this is the same iron rod, same thickness, same length. কি করলাম? যে এই আয়রন রডের দুটো এন্ড, একটা এন্ড এ একটা এন্ড বি, এর ক্ষেত্রেও একটা এন্ড এ একটা এন্ড বি, ওকে। কি হয় যে মনে করি এর মধ্যে কোনো ইলেকট্রন নেই, জীবনে সম্ভব না, কখনো পসিবল না। কিন্তু যদি মনে করি যে এর মধ্যে কোনো ইলেকট্রন নেই, কোনো ফ্রি ইলেকট্রন নেই, এবং আমি একটা ইলেকট্রনকে এখান থেকে এই মাথা অবধি নিয়ে গেছি, তাহলে আমার একটা কারেন্ট হবে।
যেটাকে আই দিয়ে লিখবো, দ্যাট উইল বি 1 ইলেকট্রন যদি 1 সেকেন্ড নিয়ে যাই বাই 1 সেকেন্ড। বোঝা গেল কথাটা? তো চার্জ অফ 1 ইলেকট্রন বাই 1 সেকেন্ড। আমার এখানে গল্পটা আলাদা, এখানে কি করেছি, এটা ইলেকট্রনে ভরা রয়েছে, এটা ইলেকট্রনে ভরা রয়েছে। আমি কি করলাম, 1 সেকেন্ডে আমি এখানে একটা ইলেকট্রনকে ঢুকিয়ে দিয়েছি। যেই এখানে একটা ইলেকট্রন ঢুকে গেছে, এই লাল একটা ইলেকট্রন এখান থেকে বেরিয়ে গেছে। তার মানে একই জিনিস হলো, কি হলো, যে কারেন্ট কত, কারেন্ট হচ্ছে 1 ইলেকট্রন পার সেকেন্ড। 1 E- মানে 1 চার্জ অফ ইলেকট্রন বাই 1 সেকেন্ড। তাহলে আইডিয়া অফ কারেন্টটা আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে কারেন্ট কি, কারেন্ট হচ্ছে অ্যামাউন্ট অফ চার্জ পাসিং থ্রু আ পয়েন্ট। আমি কিন্তু এটা বলছি না যে কারেন্ট হচ্ছে অ্যামাউন্ট অফ চার্জ ক্রসিং আ লেন্থ, তা কিন্তু বলছি না। চার্জ কি, চার্জ হচ্ছে একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, যে একটা বেসিক কোয়ান্টিটি, যেমন মাস সেরকম চার্জ। একটা পয়েন্ট থেকে যতগুলো নাম্বার অফ চার্জ পার সেকেন্ডে যাবে সেইটা হচ্ছে আমার কারেন্ট। বোঝা গেল কথাটা? তাহলে অ্যামাউন্ট অফ চার্জ পাসিং থ্রু আ পয়েন্ট ইন 1 সেকেন্ড, দ্যাট উইল বি কারেন্ট। মনে করো যে আমার রডের এই এন্ড থেকে এই এন্ডে যদি 10টা ইলেকট্রন 1 সেকেন্ডে যায়, দেন আমার কারেন্ট হবে 10 ইন্টু চার্জ অফ 1 ইলেকট্রন বাই 1 সেকেন্ড। যদি এটা 4 সেকেন্ডে যেত তাহলে কারেন্ট হতো 10 ইন্টু চার্জ অফ 1 ইলেকট্রন বাই 4 সেকেন্ড। বা আমি যদি এরকম মনে করি যে আমার এই রডটা রয়েছে, এখান থেকে 10টা ইলেকট্রন 1 সেকেন্ডে ঢুকেছে, তাই 10টা ইলেকট্রন 1 সেকেন্ডে বেরিয়েছে, এর ক্ষেত্রেও কারেন্ট আমার সেমই হতো 10 ইন্টু চার্জ অফ 1 ইলেকট্রন বাই 1 সেকেন্ড। কনসেপ্টগুলো কিন্তু কাঁচের মতো পরিষ্কার করতে হবে। তার মানে কারেন্টের কনসেপ্ট থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে কারেন্ট ইজ দি অ্যামাউন্ট অফ চার্জ ফ্লোয়িং থ্রু আ পয়েন্ট ইন 1 সেকেন্ড। 1 সেকেন্ডে একটা জায়গা থেকে যদি কিউ অ্যামাউন্টের চার্জ যায় ডিভাইড বাই দি টাইম, দ্যাট উইল বি কারেন্ট। কারেন্টের এসআই ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারকে এ দিয়ে লেখে মাথায় রাখতে হবে, অ্যাম্পিয়ার হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ইউনিট। অ্যাম্পিয়ার হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ইউনিট। কিউ হচ্ছে চার্জ। চার্জ কিন্তু নট আ ফান্ডামেন্টাল ইউনিট। চার্জ ইজ নট a fundamental, charge is not a fundamental unit. charge কি, চার্জ হচ্ছে একটা ডিরাইভড ইউনিট। ওকে, চার্জ কিন্তু কোনো ফান্ডামেন্টাল ইউনিট নয়, চার্জ একটা ডিরাইভড ইউনিট। আর মাথায় রাখতে হবে যে চার্জকে আমরা কারেন্ট ইনটু টাইম এইভাবে ডিরাইভ করি। চার্জের এসআই ইউনিট হচ্ছে কুলম্ব, শর্ট ফর্ম সি। টাইম তো আমরা জানি, তাহলে লিখতে পারি 1 অ্যাম্পিয়ার ইকুয়ালস টু 1 কুলম্ব বাই 1 সেকেন্ড, দ্যাট ইজ 1 কুলম্ব পার সেকেন্ড। প্রত্যেকে এটা একটু লিখে নাও। এবার মনে করো আমার একটা রাস্তা আছে, এইটা হচ্ছে আমার একটা রাস্তা। ধরলাম এই রাস্তাটা হচ্ছে রাস্তা এ। কি করেছি, রাস্তা এ থেকে আমি আরও দুটো রাস্তাকে বার করেছি। একটা হচ্ছে এই দিকের রাস্তা, একটা হচ্ছে এই দিকের রাস্তা। ইজ দ্যাট ক্লিয়ার? রাস্তা এ দিয়ে 40টা রেড বল আসছিল। রাস্তা এ দিয়ে কতগুলো রেড বল আসছিল? 40টা রেড বল আসছিল। এখন 40টা রেড বল একটা নির্দিষ্ট টাইমে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে যায়। 40টা রেড বল এখানে এলো, তাদের রেট অফ ফ্লো সেম। এখানে সে যে স্পিডে যাবে এইখানে গেলেও সেই স্পিডে যাবে, এখান থেকে সে যে স্পিডে আসবে এখানে গেলেও সেম স্পিডে যাবে। স্পিড তার কোনো ভ্যারি করছে না। কিন্তু 40টা রেড বল আসছে, 40টা রেড বল এসে এখানে ডিভাইড হলো, সাপোজ 10টা রেড বলে, এখানে ডিভাইড হলো 30টা রেড বলে।
তার মানে যদি 40 রেড বল কোনো একটা জায়গা থেকে এভরি 5 সেকেন্ডে পাস করতো, তাহলে এই রাস্তায় গিয়ে 30টা রেড বল 5 সেকেন্ডে পাস করবে, এই রাস্তায় এসে 10টা রেড বল 5 সেকেন্ডে পাস করবে। তার মানে আমি যদি এইটাকে কারেন্ট 1 বলি, এটাকে যদি কারেন্ট 2 বলি, এটাকে যদি কারেন্ট 3 বলি, তাহলে আমি এরকম লিখতে পারি যে 40টা রেড বল ইকুয়ালস টু 10 রেড বল প্লাস 30 রেড বল। তার মানে 40 রেড বল বাই 5 করলে এইটাকে বোথ সাইডে 5 দিয়ে ডিভাইড করতে হবে, और 40 রেড বল বাই 5 ইকুয়ালস টু 10 রেড বল বাই 5 প্লাস 30 রেড বল বাই 5। তার মানে 40 রেড বল বাই 5 যদি কারেন্ট 1 হয়, তাহলে দেখো এখানে লিখতে পারি যে কারেন্ট 1 ইকুয়ালস টু কারেন্ট 10 রেড বল বাই 5 কারেন্ট 3 প্লাস কারেন্ট 2। বোঝা গেল? তার মানে এই জায়গা থেকে একটা প্রিন্সিপাল আমাদের ক্লিয়ার হয়ে যায় যে যদি কোনো একটা ব্রাঞ্চিং থাকে, যদি এনি কাইন্ড অফ ব্রাঞ্চিং থাকে, যে একটা তার আসছে, সেই তারটা এসে দুটো তারে বা তিনটে তারে ডিভাইড হচ্ছে, যদি এখান থেকে 10 অ্যাম্পিয়ার কারেন্ট আসে, এটায় যদি 2 অ্যাম্পিয়ার যায়, এটায় যদি 3 অ্যাম্পিয়ার যায়, তাহলে এটা দিয়ে 5 অ্যাম্পিয়ার যাবে। তার মানে কারেন্ট ইজ অলওয়েজ ডিস্ট্রিবিউটেড অ্যাট আ জাংশন। তার মানে এটাকে যদি আমি I লিখি, এটাকে I1 লিখি, এটাকে I2 লিখি, এটাকে I3 লিখি, তাহলে I ইকুয়ালস টু I1 প্লাস I2 প্লাস I3। তার মানে এইভাবেও ভাবতে পারি যে 10 অ্যাম্পিয়ার মানে 10 কুলম্ব পার সেকেন্ড, 2 অ্যাম্পিয়ার মানে 2 কুলম্ব পার সেকেন্ড, 3 অ্যাম্পিয়ার মানে 3 কুলম্ব পার সেকেন্ড, 5 অ্যাম্পিয়ার মানে 5 কুলম্ব পার সেকেন্ড। তার মানে এখান থেকে লিখতে পারি দেখো, और 10 কুলম্ব পার সেকেন্ড ইকুয়ালস টু 2 কুলম্ব পার সেকেন্ড প্লাস 3 কুলম্ব পার সেকেন্ড প্লাস 5 কুলম্ব পার সেকেন্ড, और এখান থেকে বলতে পারি 10 কুলম্ব ইকুয়ালস টু 2 কুলম্ব প্লাস 3 কুলম্ব প্লাস 5 কুলম্ব। তার মানে চার্জ ডিস্ট্রিবিউটেড হবে যখন সে একটা ওয়্যারে বিভিন্ন ব্রাঞ্চে যাবে। ইজ দি আইডিয়া ক্লিয়ার? কারেন্ট ডেন্সিটি, কারেন্ট ডেন্সিটি কি চলো একটু বুঝবো। মনে করো যে তোমার এখানে একটা পাইপ আছে, এই পাইপটা এইভাবে এক্সটেন্ডেড হয়েছে, পাইপটা দুটো পার্টে ডিভাইড হয়েছে, পাইপটা দুটো পার্টে ডিভাইড হয়েছে। মনে করো যে এই যে ফার্স্ট পার্ট তার এরিয়া হচ্ছে A1, সেকেন্ড পার্ট তার এরিয়া হচ্ছে A2, থার্ড পার্ট তার এরিয়া হচ্ছে A3। পরিষ্কার? মনে করো এখান থেকে একটা কারেন্ট I ঢুকছে, এই পাথে একটা কারেন্ট I1 যাচ্ছে, এই পাথে একটা কারেন্ট I2 যাচ্ছে। দেখো কারেন্ট ডেন্সিটি হচ্ছে একটা মেজার যেটা আমাকে বলে দেয় যে দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট পাসিং পার ইউনিট এরিয়া। তার মানে কি, যে এই লাইনে যদি কারেন্ট ডেন্সিটিকে আমি জে দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে জে হবে I বাই এরিয়া। যদি কারেন্ট ডেন্সিটিকে জে দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে জে হবে I বাই এরিয়া। এইটা যদি J1 দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে J1 হবে I1 বাই এরিয়া 1, এটা এরিয়া 1 ধরি, এটা এরিয়া 2 ধরি, I1 বাই এরিয়া 1। এটা যদি J2 দিয়ে রিপ্রেজেন্ট করি, এটা হবে I2 বাই এরিয়া 2। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, তার মানে বুঝতে পারছি যে কারেন্ট ডেন্সিটি একে আমরা জে দিয়ে লিখব। জে মানে কি বুঝবো? জে মানে কারেন্ট বাই এরিয়া বুঝবো।
আচ্ছা, তাহলে কারেন্টকে কি বুঝবো? কারেন্ট ডেন্সিটি ইনটু এরিয়া বুঝবো। যদি আমার এরকম একটা ওয়্যার হয় যার এরিয়াটা খুব অল্প এবং এই এরিয়ার মধ্যে একটা ছোট্ট ফ্র্যাগমেন্ট নিয়ে আমি কাজ করছি, এই ছোট্ট ফ্র্যাগমেন্টের এরিয়া ধরলাম ডিএ। সাপোজ আমি কারেন্ট ডেন্সিটি জানি যে একটা পাইপ, তার মধ্যে দিয়ে যে নাম্বার অফ ইলেকট্রন যাচ্ছে মনে করো যে সেটা পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম সেম যাচ্ছে, তার মানে যে সেম। তাহলে টোটাল কত কারেন্ট যাচ্ছে? টোটাল কারেন্ট যদি আই হয় তাহলে এটাকে লিখতে পারি ইন্টিগ্রেশন জে টাইমস ডিএ। ইজ দ্যাট ক্লিয়ার? যদি যে এরিয়ার উপর ডিপেন্ড করে তাহলে ইন্টিগ্রেশন জে ডিএ, যদি যে এরিয়ার উপর ডিপেন্ড না করে তাহলে আই যেটাকে বাইরে নিয়ে আসবো কারণ এরিয়ার উপর ডিপেন্ড করছে না, ইন্টু ইন্টিগ্রেশন ডিএ। বোঝা গেল কথাটা? কারেন্ট ডেন্সিটি হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, কিন্তু কারেন্ট ইটসেলফ হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। মাথায় রাখতে হবে তিনটে জিনিস, জে, আই আর এ। জে হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, আই হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, এরিয়া হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। আমি একটু আগেই দেখলাম যে আই কে লেখা যায় ইন্টিগ্রেশন জে ইন্টু ডিএ। আচ্ছা ধরো আমি এরিয়াটা জানি, তাহলে এটাকে সিম্পলি লিখতে পারি জে ইন্টু এ। এইটা স্কেলার, এটা যদি ভেক্টর হয়, এ যদি ভেক্টর হয়, তাহলে স্কেলার পাওয়ার একটাই উপায় কি? এখানে ডট প্রোডাক্ট করা। তার মানে এটাকে আমরা এরকমও বলতে পারি জে এ কস অফ থিটা, যেখানে থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন জে অ্যান্ড এ। তাহলে একইভাবে যদি আমরা ইন্টিগ্রেশন দিয়ে করি তাহলে নিশ্চয়ই লিখব ইন্টিগ্রেশন জে ডট ডিএ। আশা করি পরিষ্কার হয়েছে। এবার আমরা করব মিন ফ্রি পাথ, রিল্যাক্সেশন টাইম আর ড্রিফট ভেলোসিটি। দেখো খুব ইম্পর্ট্যান্ট কনসেপ্ট, একটু ভালো করে বুঝতে হবে। মনে করো এটা হচ্ছে তোমার একটা মেটাল কন্ডাক্টর। আমি কি করলাম, একটা সিলিন্ড্রিক্যাল পোর্শন সেখান থেকে আমি কেটে নিয়েছি, একটা মেটাল কন্ডাক্টর সেখান থেকে একটা সিলিন্ড্রিক্যাল পোর্শন কেটে নিয়েছি। আচ্ছা, কি থাকে একটা মেটাল কন্ডাক্টরে? একটা মেটাল কন্ডাক্টরে তোমার কিছু পজিটিভ কার্নেল থাকবে আর এই পজিটিভ কার্নেলগুলোর সাথে লেগে থাকবে তাদের ইলেকট্রন। ওকে, মনে করো আয়রন Fe2+, তাহলে কি হবে যে তার একটা 2 পজিটিভ কার্নেল থাকবে আর তার সাথে লেগে থাকবে দুটো ইলেকট্রন। ওকে, তো মনে করো যে এরকম ইলেকট্রনগুলো লেগে আছে। এখন আমরা জানি যে মেটালস হচ্ছে কন্ডাক্টর। কন্ডাক্টর মানে কি? কন্ডাক্টর মানে এমন এক ধরনের সাবস্টেন্স যে কারেন্টকে খুব ইজিলি অ্যালাউ করবে ফ্লো করার জন্য। কি করে ইজিলি অ্যালাউ করবে? যে একটা কন্ডাক্টরের মধ্যে থাকবে ফ্রি ইলেকট্রনস। ফ্রি ইলেকট্রনস, এই ফ্রি ইলেকট্রনস কি? দেখো ফ্রি ইলেকট্রনস হচ্ছে যে মনে করো এখানে একটা আয়রন আছে, তার পাশে আর একটা আয়রন আছে, তার পাশে আর একটা আয়রন আছে। এই তিনটে আয়রনের পোটেনশিয়াল ওয়েল এই রকম দেখতে হয়। দেখে কনফিউজ হয়ে যাওয়ার মতো কিছুই না। তো যদি তুমি মনে করো যে আয়রনের নিউক্লিয়াসটা এই জায়গায় আছে, যত উপর দিকে যাব ইলেকট্রনের এনার্জি তত বাড়তে থাকে। তার মানে যত উপর দিকে যাব ইলেকট্রনের এনার্জি যেহেতু বাড়ছে, তার মানে এই ইলেকট্রনগুলো এই নিউক্লিয়াসের সাথে খুব হালকাভাবে বাউন্ড হচ্ছে। একটা জোন আমরা দেখতে পাবো, দেখো এই জোনটা,
একটা জোন আমরা দেখতে পাবো, যে জোনটায় সেটা এই আয়রনের পার্ট নাকি এই আয়রনের পার্ট নাকি এই আয়রনের পার্ট বোঝা যাবে না। তার মানে কি? তার মানে এই ইলেকট্রনটা যদি চায় সে এখান থেকে এরকম ট্রাভেল করে বেড়াতে পারবে, কিন্তু তা সত্ত্বেও এ কোনো না কোনো একটা আয়রনের পার্ট হয়ে থাকবে। তাহলে এই যে ইলেকট্রনগুলো যেগুলো ক্যান রোম অ্যাবাউট ফ্রিলি, এটাকে আমরা বলবো ফ্রি ইলেকট্রন। ওকে, নর্মালি কি হয় যে ইলেকট্রনগুলো ভ্যালেন্স ইলেকট্রন হয় সেগুলোই ইন জেনারেলি ফ্রি ইলেকট্রনে কনভার্ট হয়ে থাকে। তুমি যদি ব্যান্ড ডায়াগ্রাম দেখো, ব্যান্ড ডায়াগ্রাম, তাহলে একটা কন্ডাক্টরের ব্যান্ড ডায়াগ্রাম কীরকম হয়, যে যদি আমি একটা ভ্যালেন্স ব্যান্ডকে ইমাজিন করি, এটা কি ব্যান্ড? এটা ভ্যালেন্স ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ড কাকে বলে? যে আউটার মোস্ট অরবিটে যে ইলেকট্রনগুলো থাকে তারা এই ভ্যালেন্স ব্যান্ডে থাকে। নর্মালি সেমিকন্ডাক্টর বা ইনসুলেটরের ক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ডটা এরকম উপরে থাকে, এদের মধ্যে একটা গ্যাপ থাকে এবং এনার্জি না দিলে এই গ্যাপটাকে কভার করা যায় না। বাট যখন আমরা কন্ডাক্টর নিয়ে আলোচনা করব, কন্ডাক্টরে এই কন্ডাকশন ব্যান্ডটা এর মধ্যে ঢুকে থাকে। ইজ দ্যাট ক্লিয়ার? কি হয়, এই কন্ডাকশন ব্যান্ডটা একটা ওভারল্যাপ করে থাকে। ওকে, তার মানে কি হচ্ছে, কন্ডাকশন ব্যান্ডটা একটা ওভারল্যাপ করছে। কি করছে? ওভারল্যাপ করছে। ওভারল্যাপ করা মানে কি, যে ইলেকট্রনটা অ্যাকচুয়ালি ভ্যালেন্স ব্যান্ডের সেই ইলেকট্রনটাই কন্ডাকশন ব্যান্ডের হয়ে কাজ করবে। তার মানে কি হবে, এই ইলেকট্রনটা কন্ডাক্ট করতে পারবে বা মুভ করতে পারবে। জিজ্ঞেস করবো প্রত্যেককে, মনে করো তাহলে এখানে ইলেকট্রনগুলো আছে, আমি একটা সহজ কোনো মেটাল নিয়ে কাজ করছি, মনে করছি যে এই মেটালটার অনেকগুলো ফ্রি ইলেকট্রন আছে, এরকম অনেকগুলো ফ্রি ইলেকট্রন আছে, প্রত্যেকটার সাথে একটা করে ফ্রি ইলেকট্রন আছে। আচ্ছা, আমি একটু আগেই বললাম, কি বললাম, যে পজিটিভ পার্টগুলো আছে এই পজিটিভ পার্টটাকে আমি বলবো কার্নেল, ইলেকট্রনটাকে আমি বলবো ফ্রি ইলেকট্রন। ওকে, আচ্ছা একটু ধীরে ধীরে বুঝবো। তাহলে এখানে আমার একটা ফ্রি ইলেকট্রন রয়েছে, কি হবে, এই ফ্রি ইলেকট্রনটা এদিকে যাওয়ার চেষ্টা করবে, ভালো কথা, দিয়ে যেতে যেতে এইখানে এসে ধাক্কা খেয়ে যাবে। খেলো, ধাক্কা খেয়ে কি হবে, ধাক্কা তো অ্যাকচুয়ালি খায় না, ডেভিয়েট হয়ে যাবে, দিয়ে এখানটায় এলো। এখানে ধাক্কা খেয়ে আমার এই ইলেকট্রনটা এখানটায় এলো, এখানে ধাক্কা খেয়ে আমার এই ইলেকট্রনটা এখানটায় এলো, এখানে ধাক্কা খেয়ে এখানটায় গেল। তাহলে দেখো ও কিন্তু কন্টিনিউয়াসলি কোনো না কোনোভাবে ধাক্কা খেতেই থাকছে, দিয়ে ও কিন্তু বিভিন্ন দিকে চলছে। তার মানে কি হচ্ছে, ইলেকট্রনটা একটা জিগজ্যাগ র্যান্ডম মোশনের পাথে যাচ্ছে, ভালো কথা। মনে করো আমি আর একটা ইলেকট্রনের পাথ এই ব্ল্যাক পেনটাকে দিয়ে দেখাচ্ছি, কি দেখতে পাবো, মনে করো এই ইলেকট্রনটা মুভ করছে, আমি জিগজ্যাগ করে রাখছি। তাহলে ধরো এই ইলেকট্রনটা প্রথমে এইদিকে মুভ করলো, এখান থেকে 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 এইখানে মুভ করলো, এখান থেকে এখানে 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 মুভ করলো। তার মানে আলটিমেটলি দেখো যে আমার যে ব্লু ইলেকট্রনটা শুরু করেছিল সেটা ঘুরতে ঘুরতে এসে এখানে দাঁড়ালো, আমার যে ব্ল্যাক ইলেকট্রনটা শুরু করেছিল সেটা ঘুরতে ঘুরতে এসে এখানে দাঁড়ালো। তাহলে এইটা হচ্ছে ফাইনাল পজিশন প্রথম ইলেকট্রনের, এইটা হচ্ছে ফাইনাল পজিশন সেকেন্ড ইলেকট্রনের। কিন্তু ওরা নেট কোন দিকে গেছে, কোনো দিকেই নয়। তার মানে
কি বুঝতে পারছি যে যতগুলো নাম্বার অফ ইলেকট্রন মোশনের জন্য কোনো একটা দিকে যাবে, ঠিক তার ইকুয়াল নাম্বার অফ ইলেকট্রন মোশনের জন্য অন্য কোনো দিকে যাবে। বুঝি আর একবার। তার মানে যদি এইটা হয় আমার একটা মেটাল কন্ডাক্টর, তাহলে এই মেটাল কন্ডাক্টরের মধ্যে যদি 7খানা ইলেকট্রন মুভ করতে করতে এত দূর চলে যায়, তাহলে দেখা যাবে ঠিক 7টা ইলেকট্রনই মুভ করতে করতে উল্টো দিকে চলে এসছে। তার মানে এইখানে যে মানুষটা দাঁড়িয়ে আছে, যে আমার অবজারভার, সে কি দেখবে? সে দেখবে যে 7টা নেগেটিভ এদিকে গেল, 7টা নেগেটিভ তার উল্টো দিকে গেল, তাহলে নেট কত চার্জ গেল? 0 চার্জ গেল। 7টা নেগেটিভ এইদিকে গেল, 7টা নেগেটিভ তার উল্টো দিকে গেল, তাহলে নেট কত চার্জ গেল? নেট 0 চার্জ গেল। তাহলে নেট কারেন্ট কত? তাহলে নেট কারেন্ট ইকুয়ালস 0। আচ্ছা, এটাকে আমরা আরেকটু অন্যরকমভাবে বুঝি। দেখো কি করলাম, যে আমার যে কন্ডাক্টরটা ছিল সেই কন্ডাক্টরে আমি আর কার্নেলগুলোকে আঁকবো না, পজিটিভ আয়নগুলোকে আঁকবো না, অন্য কোনো ইলেকট্রনকে আঁকবো না, আমি শুধু তার দাগ দিয়ে তার মোশনটাকে বোঝার চেষ্টা করব। দেখো কি হচ্ছে, যে আমার ইলেকট্রনটা মুভ করছে, ইলেকট্রনটা মুভ করছে, ভালো কথা, সে এরকম 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 তাই মুভ করে যাচ্ছে। এই মুভমেন্টের একটা জিনিস দেখবো, আমি 3টে পাথকে দেখব, এ বি সি। একটু বড় করছি, এই হচ্ছে এ, এই হচ্ছে বি, এই হচ্ছে সি। পরিষ্কার? তাহলে ও কি গেছে? এখান থেকে এখানে, এখান থেকে এখানে। দুটো জিনিস লক্ষ্য করবে। সাপোজ আমি একদম সহজভাবে বলছি, মনে করো এইখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 2 সেন্টিমিটার, এখান থেকে এইটুকু যেতে ওর টাইম লেগেছে 6 সেকেন্ড, এইখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 4 সেন্টিমিটার, এইখান থেকে এইটুকু যেতে ওর টাইম লেগেছে 2 সেকেন্ড। এরকম কোনো ব্যাপার নেই স্যার বেশি ডিস্টেন্স হলেই বেশি টাইম লাগবে, এরকম কোনো মানে নেই যে ইলেকট্রন একই ভেলোসিটিতে সব জায়গায় যাচ্ছে। এখানে একরকম ভেলোসিটিতে গেছে, এখানে একরকম ভেলোসিটিতে গেছে। কিন্তু আমি কি দেখলাম, যে এ থেকে বিতে যেতে 6 সেকেন্ড লেগেছে, বি থেকে সিতে আসতে 2 সেকেন্ড লেগেছে। তার মানে কি? তার মানে এ থেকে বেরোনোর আগে ও এতে একটা কলিশন করেছে, এরপরে ও কলিশন করেছে বিতে, তারপরে ও কলিশন করেছে সিতে। তার মানে কি? তার মানে দুটো কলিশন হওয়ার মাঝে ও একটা ডিস্টেন্স যাচ্ছে, দুটো কলিশন হওয়ার মাঝে ওর একটা টাইম লাগছে। কিন্তু দেখো এই যে ডিস্টেন্স আর এই যে টাইম, এটা ফিক্স নয়, টাইমটাও চেঞ্জ হচ্ছে, ডিস্টেন্সটাও চেঞ্জ হচ্ছে। তাহলে সব কটা ডিস্টেন্সকে যদি হিসেব করি, ধরো এটা 2, এটা 4, এটা 3, এটা 2, এটা 5, এটা 7, এটা 3, সব ডিস্টেন্সগুলোকে যোগ করলাম, যোগ করে টোটাল নাম্বার অফ কলিশন দিয়ে ডিভাইড করে দিলাম। তাহলে কি পেলাম? যে অ্যাভারেজ ডিস্টেন্স মুভড বিটুইন 2 কলিশনস। অ্যাভারেজ ডিস্টেন্স দুটো কলিশনের মধ্যে সে যা মুভ করবে, এই যে অ্যাভারেজ ডিস্টেন্স এটাকে আমি বলবো মিন ফ্রি পাথ। ওকে, আর দেখো এই প্রত্যেকটা ডিস্টেন্সে তো ওর একটা টাইম লাগছে, তাহলে এই টোটাল ডিস্টেন্স মুভ করতে ওর একটা অ্যাভারেজ টাইম লাগবে। তাহলে অ্যাভারেজ টাইম বিটুইন 2 সাকসেসিভ, মাথায় রাখবে 2 সাকসেসিভ পরপর দুটো কলিশন, 2 সাকসেসিভ কলিশন, এই ক্ষেত্রেও সাকসেসিভ, হ্যাঁ, কলিশন ইকুয়ালস মিন ফ্রি ইকুয়ালস মিন
ফ্রি টাইম। বোঝা গেল? আচ্ছা দেখো, তার মানে মিন ফ্রি টাইমটা কি? এটাকে আমরা রিল্যাক্সেশন টাইমও বলতে পারি। রিল্যাক্সেশন টাইম কি জিনিসটা? যে একটা কলিশন হলো, তারপর আর একটা কলিশন হলো, এইটুকু সময় তো ওর কোনো কলিশন হচ্ছে না, এটাও রিল্যাক্সেশন পিরিয়ড। তার মানে এখন শুধু চলছে, কোনো ধাক্কা খাচ্ছে না, তাহলে এটাকে কি বলবো? রিল্যাক্সেশন টাইম অর মিন ফ্রি টাইম। আর যদি আমি অ্যাভারেজ ভেলোসিটির কথা বলি, একটু আগেই বলেছি যতগুলো ইলেকট্রন এই দিকে যাচ্ছে, যে ভেলোসিটি নিয়েই যাক না কেন, ঠিক তার সেম নাম্বার অফ ইলেকট্রন তার পেছন দিকে আসছে। তাহলে নেট যতগুলো মুভমেন্ট এইদিকে হচ্ছে, তার সেম মুভমেন্ট উল্টো দিকে হচ্ছে। তার মানে এই দিকে তার নেট ভেলোসিটি যা থাকবে, তার সেম নেট ভেলোসিটি উল্টো দিকে থাকবে। তার মানে কি অ্যাভারেজ ভেলোসিটি কি হবে? এই দিকে যত তার উল্টো দিকে তত, তাই না? অ্যাভারেজ ভেলোসিটি উইল বি জিরো। এই কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে যে অ্যাভারেজ ভেলোসিটি উইল বি জিরো। এইটুকু লিখে নাও। দেখো ভালো করে যে আমি দুটো কন্ডাক্টরকে নিয়ে আলোচনা করছি। এই একটা কন্ডাক্টর, আমার এইখানে আর একটা কন্ডাক্টর আছে, দুটো কন্ডাক্টরকে নিয়ে আলোচনা করছি। কি হয়েছে যে প্রথম যে কন্ডাক্টরকে নিয়ে আমি ডিসকাস করছি, এখানে দুটো টার্মিনাল আমি রেখে দিয়েছি, এই একটা টার্মিনাল, এই একটা টার্মিনাল। কিন্তু এইখানে যদি 0 ভোল্ট দিই তাহলে এখানে 0 ভোল্ট দিচ্ছি, এখানে যদি 10 ভোল্ট দিই তাহলে এখানে 10 ভোল্ট দিচ্ছি। পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে? অবভিয়াসলি তাহলে এই দুটো টার্মিনালের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স 0। তার মানে ফার্স্ট কেস যেটা করছি সেই ক্ষেত্রে নো পোটেনশিয়াল ডিফারেন্স, তার মানে ডেল্টা ভি হচ্ছে 0। ভালো কথা, এখানে ভিটা ক্যাপিটালে দিচ্ছি, যে ভি ক্যাপিটালে দেব বুঝবে সেই ক্যাপিটাল ভি মানে পোটেনশিয়াল। আসি পরের কেসে। পরের কেসে কি করেছি যে আমি এখানেও দুটো টার্মিনাল রেখেছি, এই টার্মিনালে সাপোজ আমি ভি ভোল্ট দিয়েছি, এই টার্মিনালে 0 ভোল্ট দিয়েছি। ভালো করে বুঝবে, এতে কত দিয়েছি? ভি ভোল্ট। এতে কত দিয়েছি? 0 ভোল্ট। তার মানে এর অ্যাক্রসে একটা পোটেনশিয়াল ডিফারেন্স আছে, তার মানে এখানে একটা ডেল্টা ভি এক্সিস্ট করছে। আমি ডেল্টা ভিকে ভি ধরেছি কারণ এটা ভি, এটা 0, তাহলে ভি মাইনাস 0, ডেল্টা ভি হচ্ছে ভি। ভালো কথা। পোটেনশিয়াল যদি থাকে তাহলে যদি এটা একটা ডিস্টেন্স অফ সেপারেশন ডি হয়, চলো এটা এল ধরলাম করতে সুবিধা হবে, যদি ডিস্টেন্স অফ সেপারেশন এল হয় তাহলে আমরা জানি যে ই ইকুয়ালস টু মাইনাস ডিভি ডিএক্স বা ভি বাই এল। তার মানে একটা পজিটিভ চার্জ যদি রাখি তাহলে পজিটিভ চার্জটা হাই পোটেনশিয়াল টু লো পোটেনশিয়াল যাবে। একটা ইলেকট্রনকে যদি রাখি, ইলেকট্রনটা লো পোটেনশিয়াল টু হাই পোটেনশিয়াল আসবে। তার মানে ও কি করছে? ও একটা ইলেকট্রনকে নিজের দিকে টানছে। তাহলে খুব সুন্দর হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে তো কোনো টানটুন নেই, তাহলে ইলেকট্রনটা হয়তো এখানেই দাঁড়িয়ে থাকবে, আর এই ক্ষেত্রে টান আছে তাহলে ইলেকট্রনটাকে সোজা চলে যাবে। না, এতটা সিম্পল নয়। দেখো কি হচ্ছে, আমি দুটো ইলেকট্রনকে নিয়ে কাজ করব, একটা নীল ইলেকট্রন, একটা লাল ইলেকট্রন। ধরবো দুটো ইলেকট্রনই একই জায়গা থেকে শুরু করবে। ভালো করে বুঝবে, দুটো ইলেকট্রনই একই জায়গা থেকে শুরু করবে। প্রথমে লাল ইলেকট্রনের মোশনটাকে দেখবো। দেখো এই হচ্ছে লাল ইলেকট্রনের মোশন। আমি আগেই বলেছি ও ধাক্কা খেতে খেতে যাবে, আগেই বলেছি ধাক্কা খেতে খেতে যাবে। তাহলে লাল ইলেকট্রনটা এরম করতে করতে হয়তো ফাইনালি এই জায়গায় এসে দাঁড়ালো। ভালো করে বুঝবে, এইখান থেকে লাল ইলেকট্রনটা শুরু করেছিল, এইটা তার ফাইনাল পজিশন, এটা ইলেকট্রন 1, তার ফাইনাল পজিশন 1। একই জায়গা থেকে নীল ইলেকট্রনটাও শুরু করেছে, E2, এও চলতে শুরু করেছে, এও চলতে শুরু করেছে। দিয়ে এগিয়ে এখানটায় দাঁড়িয়েছে। তাহলে এটা কি? এটা হচ্ছে ফাইনাল পজিশন অফ ইলেকট্রন 2। এটা যদি ইলেকট্রন 2 হয়, এটা হচ্ছে তার ফাইনাল পজিশন। দেখো
ইলেকট্রন 1 ইনিশিয়াল থেকে যতটা এইদিকে মুভ করেছে, যদি এটা 10 সেন্টিমিটার হয়, ইলেকট্রন 2 ও ঠিক 10 সেন্টিমিটারই মুভ করেছে। তার মানে এখানে তাই আমি বলতে পারছি যে নেট বা অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে 0। চলে আসবো এটাই। এটা তো আমার গল্পটা এরকমই হবে। কি হবে? যে একটা লাল ইলেকট্রন এইখান থেকে শুরু করলো, লাল ইলেকট্রনটা মুভ করছে, ভালো করে বুঝবে, ও ওর মতো মুভ করবে, ধাক্কা খাবে আর মুভ করবে, ধাক্কা খাবে মুভ করবে, ধাক্কা খাবে মুভ করবে, ওর মতো ও মুভ করছে, করতে করতে গিয়ে ইলেকট্রনটা এখানটায় দাঁড়ালো। তার মানে লাল ইলেকট্রনটা কোথায় এসে দাঁড়ালো? লাল ইলেকট্রনটা এই জায়গায় এসে দাঁড়ালো। যদি এটাকে E1 নাম দিই তাহলে এটা হচ্ছে পজিশন 1। নীল ইলেকট্রনটা একই জায়গা থেকে শুরু করেছে, নড়ছে, যাচ্ছে, চলছে, সব দিকেই যাচ্ছে, কলিশন করছে, অনেক কলিশন করছে, আলটিমেটলি দেখা গেল নীল ইলেকট্রনটা এই জায়গায় এসে দাঁড়ালো। তার মানে কি? তার মানে লাল ইলেকট্রন যদি এখান থেকে 12 সেন্টিমিটার সরে এসে থাকে, নীল ইলেকট্রন এখান থেকে 4 সেন্টিমিটার সরে এসে আছে ফর এক্সাম্পল, ব্যালেন্স নেই। তাহলে এই টোটাল এদের মুভমেন্ট করতে সাপোজ সময় লেগেছে 2 মিনিট। 2 মিনিটও এরম গেছে, গিয়ে আলটিমেটলি এখানে দাঁড়িয়েছে আর এখানে দাঁড়িয়েছে। তাহলে 2 মিনিটের নেট ডিসপ্লেসমেন্ট কত? যদি আমি ইলেকট্রন 1কে বলি তাহলে তার নেট ডিসপ্লেসমেন্ট 2 মিনিটে হচ্ছে 12 সেন্টিমিটার। যদি আমি ব্লু ইলেকট্রনটাকে বলি তাহলে তার নেট ডিসপ্লেসমেন্ট কত? তার নেট ডিসপ্লেসমেন্ট 2 মিনিটে 4 সেন্টিমিটার। তার মানে একটা জিনিস ভাবো, যে যদি আমি দুটো ইলেকট্রনের কথা ভাবি যার অ্যাক্রস একটা পোটেনশিয়াল দিয়েছি, তার ক্ষেত্রে আমি একটা নেট ডিসপ্লেসমেন্ট পাবো, এবং যে নেট ডিসপ্লেসমেন্টটা পাবো সেটা হচ্ছে এমন একটা ডিসপ্লেসমেন্ট যার অ্যাভারেজ করলে আমি এই দিকে একটা অ্যাভারেজ ভেলোসিটি পাবো, যে ভেলোসিটিতে ও ধীরে 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 মনে হবে যেন এগোচ্ছে, কিন্তু ওর অ্যাকচুয়াল স্পিড কিন্তু এটা নাও, কিন্তু খুব ফাস্ট মুভ করছে। বোঝা গেল কথাটা? তার মানে ও যেন ইলেকট্রনগুলো ধীরে 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 এদিকে এগিয়ে আসছে, কিন্তু ইলেকট্রনের পাথ কিন্তু এটা নয়। তাহলে যে স্পিডে ইলেকট্রনটা সব একসাথে এদিকে এগিয়ে আসছে সেটাকে আমরা বলবো ড্রিফট ভেলোসিটি, সেটাকে আমরা বলবো ড্রিফট ভেলোসিটি। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে এইটার ক্ষেত্রে ড্রিফট ভেলোসিটি পসিবল নয়। কেন পসিবল নয়? কারণ এটার ক্ষেত্রে এই দিকে যে মুভমেন্ট হচ্ছে, সাপোজ 2 মিনিটে যদি একটা ইলেকট্রন -10 সেন্টিমিটার যায়, 2 মিনিটে আর একটা ইলেকট্রন +10 সেন্টিমিটার যাবে। তার মানে এই দিকের যার নেগেটিভ ভেলোসিটি এই দিকের পজিটিভ ভেলোসিটি সেম হয়ে যায়, তাই নো ড্রিফট পসিবল। বোঝা গেল কথাটা? এটার ক্ষেত্রে ড্রিফট পসিবল। তার কারণ ইলেকট্রিক ফিল্ড একটা থাকবে, যে ইলেকট্রিক ফিল্ডটা নেগেটিভ চার্জটাকে হায়ার পোটেনশিয়ালে নিয়ে আসতে চাইবে। আচ্ছা, এটাকে এইভাবেও ভাবা যায়। কিভাবে ভাবা যায়? দেখো, এটাকে আমরা এইভাবেও ভাবতে পারি যে মনে করো এর মধ্যে একটা ইলেকট্রনকে নিয়ে ভাবছি। সাপোজ একটা ইলেকট্রন যে কোনো মোমেন্টে তার সিচুয়েশনটাকে আমরা ইমাজিন করছি। একটা ইলেকট্রন কি আছে, আমি এখানে একটা পোটেনশিয়াল দিয়েছি, অবভিয়াসলি ইলেকট্রনটা এইদিকে মুভ করতে চাইবে। তার মানে পোটেনশিয়াল দেওয়া মানে ইলেকট্রিক ফিল্ড দিয়েছি। তাহলে ফোর্স কতটা কাজ করছে? ফোর্স নিশ্চয়ই চার্জ অফ ইলেকট্রন ই ইন্টু ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড মানে কি? ইলেকট্রিক ফিল্ড মানে V/L। আচ্ছা, একটা ইলেকট্রনের মাস যদি m ধরি, তাহলে মাস ইন্টু ইলেকট্রনটা, তাহলে একটা ফোর্স যেহেতু পাচ্ছে এইদিকে অ্যাক্সিলারেট করবে।
তাহলে ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন লিখি, তাহলে সেটাকে লিখতে পারি ই ইন্টু ভি বাই এল। তাহলে অ্যাক্সিলারেট করছে, অ্যাক্সিলারেট কতটা করছে, এ এম দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে ই ইন্টু ভি বাই এম ইন্টু এল। তার মানে ওর একটা অ্যাক্সিলারেশন হচ্ছে, ওর একটা অ্যাক্সিলারেশন হচ্ছে। কিন্তু সমস্যা এটাই যে ওর অ্যাক্সিলারেশন হচ্ছে ঠিকই, কিন্তু ওর ভেলোসিটিটা একটা ড্রিফট ভেলোসিটি। ওর অ্যাক্সিলারেশন হচ্ছে ঠিকই, ওর অ্যাক্সিলারেশন হচ্ছে ঠিকই, কিন্তু ওর ভেলোসিটিটা হচ্ছে একটা ড্রিফট ভেলোসিটি। তার মানে কিভাবে আমি এই অ্যাক্সিলারেশনটাকে রিলেট করব? দেখো, আমরা জানি যে অ্যাক্সিলারেশন হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম। অ্যাক্সিলারেশন মানে চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম, কিন্তু এখানে তো ড্রিফট হচ্ছে। কিন্তু প্রতিটা মোমেন্টে তা সত্ত্বেও ইলেকট্রনের সবসময় কিন্তু স্পিডটা চেঞ্জ হচ্ছে, ডাইরেকশনও চেঞ্জ হচ্ছে। তাই আমি অ্যাভারেজ ভেলোসিটিকে ধরি, ড্রিফট ভেলোসিটি, তাহলে ড্রিফট ভেলোসিটিকে ধরলে আমি সেই হিসেবে অ্যাক্সেলারেশনকে ধরতে পারবো না। কিন্তু যদিও এখানে অ্যাক্সেলারেশন হচ্ছে, তাহলে প্রশ্ন হচ্ছে স্যার অ্যাক্সেলারেশনটা করছে কি? সাপোজ একটা ইলেকট্রন এখান থেকে বেরোচ্ছে, এখানে গিয়ে একটা কার্নেলের সাথে ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে সাপোজ ওর স্পিডটা রিডিউস হয়ে গেল। যখন স্পিডটা রিডিউস হয়ে গেল, এই দিকে যদি ও একটা ফোর্স পায়, তাহলে স্পিডটা যখন বাড়বে বা অন্য দিকেও যাবে, তখন ধীরে ধীরে স্পিডটা বাড়তে শুরু করবে, কারণ এই দিকে সে একটা ফোর্স পাচ্ছে। এটাই হচ্ছে এই অ্যাক্সেলারেশনটার কাজ। জিজ্ঞেস করবো সবাইকে, তাহলে এই অ্যাক্সেলারেশনটাকে আমি কিভাবে দেখব? কারণ আমি তো সরাসরি ভেলোসিটির ফর্মুলায় ফেলে দেখতে পাচ্ছি না, কারণ ড্রিফট ভেলোসিটি যদি হয় তার তো কোনো চেঞ্জ নেই। তাহলে আমি কিভাবে দেখব? দেখো, এটাকে দেখার একটা অন্যরকম হিসেব আছে। কীরকম? মনে করো যে অনেকগুলো ইলেকট্রন মুভ করছিল, ওকে, অনেকগুলো ইলেকট্রন মুভ করছিল। সাপোজ এই ইলেকট্রন v1 ভেলোসিটিতে মুভ করছিল, এটা v2 ভেলোসিটিতে, এটা v3 ভেলোসিটিতে, এটা v4 ভেলোসিটিতে। আর এটার জন্য রিল্যাক্সেশন টাইম τ1, এর রিল্যাক্সেশন টাইম τ2, এটা τ3, এটা τ4। টোটাল সাপোজ এখানে 4টে ইলেকট্রন আছে। তার মানে v1 প্লাস v2 প্লাস v3 প্লাস v4 হোল ডিভাইড বাই যদি আমি 4 করি, তাহলে আমি একটা অ্যাভারেজ ভেলোসিটি পেলাম, ইকুয়ালস টু অ্যাক্সিলারেশন ইনটু, দেখো এই টাইম এই টাইম এই টাইম এই টাইম, তার মানে τ1 প্লাস τ2 প্লাস τ3 প্লাস τ4 হোল ডিভাইড বাই টোটাল নাম্বার অফ ইলেকট্রনস 4। তাহলে সেটা আমি একটা অ্যাভারেজ রিল্যাক্সেশন টাইম পেলাম। তার মানে আমি কি পেলাম? একটা অ্যাভারেজ ভেলোসিটি, একটা অ্যাভারেজ রিল্যাক্সেশন টাইম। আমরা জানি যে অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম, কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, বাট টোটাল অ্যাভারেজ ভেলোসিটি ড্রিফট হচ্ছে। এই লজিকটাকে যদি কাজে লাগাই, তাহলে আমরা এইভাবে একটা অ্যাভারেজ ভেলোসিটি বাই টাইম হিসেব করতে পারবো। এটাকে টাইম তখন বলবো না, এটাকে বলবো টাও। কনসেপ্টটা বোঝা গেছে? তার মানে আমরা কি বলতে পারছি যে একটা বডি যদি রেস্ট থেকে শুরু করে, একটা বডি যদি রেস্ট থেকে শুরু করে, যে বডিটার উপরে সাপোজ কোনো একটা মোমেন্টে কোনো ভেলোসিটি নেই, সাপোজ ইলেকট্রনটা এখানে রেস্টে আছে, তাহলে তার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0। আমরা কি জানি? অ্যাক্সেলারেশন হচ্ছে v মাইনাস ইউ বাই টি। কীভাবে বুঝবো? ইউ হচ্ছে তার 0, ইলেকট্রনটা 1 পজিশন থেকে শুরু করেছে, এতটা পথ গেছে, গিয়ে 2 পজিশনে পৌঁছিয়েছে, এখানে তার ইউ হচ্ছে 0, এখানে তার ভেলোসিটি হচ্ছে v, যেটা এখানে ধরছিলাম v1 v2। এই ভেলোসিটিটা কখন হবে? যখন আমি ওর অ্যাক্রসে পোটেনশিয়াল দিচ্ছি, সেই পোটেনশিয়ালের জন্য এই ভেলোসিটিও গেইন করছে, না হলে তো 0 থেকে ভেলোসিটি গেইন করতে পারে না। আর এইটুকু যেতে যদি ওর টাইম টাও লাগে, তাহলে আমি তো লিখতেই পারি যে অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু v মাইনাস 0 বাই টাও, অর
ভি ইকুয়ালস টু এ টাও প্লাস জিরো। প্লাস জিরোটা ইচ্ছা করে লেখা, কারণ ইনিশিয়াল থেকে শুরু করেছে। তার মানে বডিটা কিন্তু অ্যাক্সিলারেট করছে, তা সত্ত্বেও তার কিন্তু একটা ড্রিফট ভেলোসিটি রয়েছে। তাহলে ফাইনাল এক্সপ্রেশন আমি কিভাবে লিখতে পারি? দেখো, যদি কিছু বডি v1 v2 v3 v4 ভেলোসিটিগুলো অ্যাটেইন করে ইন রিল্যাক্সেশন, অ্যাভারেজ রিল্যাক্সেশন টাইম τ1 τ2 τ3 τn, তাহলে লেখা যায় যে v1 প্লাস v2 প্লাস v3 প্লাস ডট 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 vn হোল ডিভাইড বাই n নাম্বার অফ ইলেকট্রনস ইকুয়ালস টু অ্যাক্সেলারেশন a into average reaction time τ1 plus τ2 plus τ3 plus dot 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 plus τn by n। বোঝা গেল কথাটা? এইটুকু কি বোঝা গেছে? আশা করি এইটুকু ক্লিয়ার হয়েছে। তার মানে এখান থেকে আমি কি লিখতে পারি দেখো, তার মানে এখান থেকে লিখতে পারি যে ড্রিফট ভেলোসিটি vd ইকুয়ালস টু a ইন্টু রিল্যাক্সেশন টাইম টাউ। একটু আগে কি দেখলাম, যে ফোর্সটা কাজ করে সেটা হয় e ইন্টু ই, আর সেখান থেকে আমরা লিখেছিলাম m এ হচ্ছে e ইন্টু ই, আর সেখান থেকে লিখেছিলাম অ্যাক্সেলারেশন হচ্ছে e ইন্টু ই বাই m। এখানটায় বসিয়ে দেবো, আর ড্রিফট ভেলোসিটি ইকুয়ালস টু ই ইন্টু ক্যাপিটাল ই বাই এম ইন্টু টাউ। ই এর জায়গায় যদি ভি বসাই আর এ ইকুয়ালস টু ই বাই এম ইন্টু ভি বাই এল যদি এটা বসাই, তাহলে এখানে কি লিখতে পারি দেখো, যে ড্রিফট ভেলোসিটি ভিডি ইকুয়ালস টু ই বাই এম ইন্টু ভি বাই এল ইন্টু ল্যাম্বডা ইন্টু টাউ। বোঝা গেল কথাটা? লিখে নাও এইটুকু। আচ্ছা দেখো, মনে করো এটা হচ্ছে তোমার একটা মেটেরিয়াল রয়েছে এখানে, ওকে। এই মেটেরিয়ালের মধ্যে দিয়ে তুমি একটা ক্রস সেকশনকে আলাদা করে বার করে নিলে। সাপোজ এই যে ক্রস সেকশনটা বার করে নিয়েছো, এর এরিয়া হচ্ছে এ, ভালো করে বুঝবে, এর এরিয়া হচ্ছে এ, ভালো কথা। তুমি কি করলে, যে এখান থেকে যে ক্রস সেকশনটা বার করেছো সেটাকে ধরে একটা ভলিউমকে তুমি হিসেব করে নিলে, পরিষ্কার? তাহলে এই এরিয়াটা কত? এর এরিয়াও হচ্ছে এ। আচ্ছা, যে ভলিউমটাকে তুমি বার করেছো সেই ভলিউমটার লেন্থ হচ্ছে এল। তাহলে ভলিউম কতটুকু হয়? ভলিউম হয় এ ইন্টু এল। ঠিক আছে, তুমি কি বার করতে চাইছো? তুমি বার করতে চাইছো যে এর মধ্যে দিয়ে কারেন্ট কতটা ফ্লো করছে। আচ্ছা, মনে করো যে তোমার যে ইলেকট্রনগুলো যাচ্ছে সেই ইলেকট্রনগুলোর ড্রিফট ভেলোসিটি হচ্ছে ভিডি। এটা তুমি ইমাজিন করো যে ইলেকট্রনগুলোর ড্রিফট ভেলোসিটি হচ্ছে ভিডি। তার মানে কি? তার মানে একটা নির্দিষ্ট টাইমে তারা একটা নির্দিষ্ট ভেলোসিটি নিয়েই একটা দিকে যাচ্ছে। যেমন ধরো, যদি আমি বলি যে তোমার স্পিড হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, তার মানে কি বুঝবো? যে 1 সেকেন্ডের যদি কথা বলি, তাহলে তুমি এভরি 1 সেকেন্ডে 5 মিটার ডিস্টেন্সই যাবে। যদি বলি তোমার ড্রিফট ভেলোসিটি হচ্ছে 2 সেন্টিমিটার পার আওয়ার, তার মানে কি? তার মানে 1 আওয়ারে ইলেকট্রনটা কতটা যাবে? 2 সেন্টিমিটার যাবে। এবার আমি যদি মনে করি যে ইলেকট্রনটা এই জায়গাতে ছিল, ওর যদি ড্রিফট ভেলোসিটি ভিডি হয়, তাহলে এইখান থেকে এই ডিস্টেন্সটা যে ও যাবে ইউনিট
ইউনিট টাইমে, তাহলে নিশ্চয়ই এটা ভিডি হবে। তার মানে এই যে লেন্থটাকে আমি ধরেছি সেই লেন্থটা ইউনিট টাইমে ভিডি, তাহলে তার ভলিউম কি হবে? এ ইন্টু ভিডি। আচ্ছা, এইটুকু আমি বুঝলাম যে ভলিউমটা কি করে বার করব, ঠিক আছে। কিন্তু ইমাজিন করি যে এই যে কন্ডাক্টরটা আছে তার নাম্বার ডেন্সিটি। নাম্বার ডেন্সিটি কি? নাম্বার ডেন্সিটি এটাকে আমরা এন দিয়ে লিখি। তার মানে এটা বোঝায় নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম। তার মানে কি, যে কিছু ইলেকট্রন তো এইখান থেকে এইদিকে যাচ্ছে, যে ইলেকট্রনগুলো যাচ্ছে পার ইউনিট ভলিউমে কতগুলো ইলেকট্রন আছে সেটা হচ্ছে এন, এনখানা ইলেকট্রন আছে। তার মানে সাপোজ আমার 100টা ইলেকট্রন আছে পার ইউনিট ভলিউম, 100টা ইলেকট্রন আছে পার ইউনিট। টোটাল ভলিউম যদি 2 হয় তাহলে কত ইলেকট্রন আছে? 2 × 100টা ইলেকট্রন আছে। টোটাল ভলিউম যদি 5 হয় তাহলে 5 × 100 ইলেকট্রন আছে। সাপোজ আমি তোমাকে বললাম আমার 7টা ইলেকট্রন আছে, 7টা ইলেকট্রন আছে পার মিটার কিউব, তাহলে যদি 8 মিটার কিউব হয় তাহলে তাতে কতটা আছে? 7 × 8, এতগুলো ইলেকট্রন আছে। তার মানে আমি যদি বলি আমার নাম্বার ডেন্সিটি n, আমি যদি বলি আমার নাম্বার ডেন্সিটি n, তাহলে এই যে ভলিউমটাকে আমি ইউনিট টাইমে ইমাজিন করেছি যেটা হচ্ছে a ইন্টু ভিডি, তার মধ্যে কতগুলো ইলেকট্রন আছে? তার মধ্যে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত হবে? এই যে ভলিউমটা, তার মানে a ইন্টু ভিডি ইন্টু নাম্বার ডেন্সিটি। তাহলে আমি কি পেলাম? পেয়ে গেলাম যে টোটাল কতগুলো ইলেকট্রন ইউনিট টাইমে এই জায়গা থেকে এই জায়গাতে গেছে, এন এ ভিডি, টোটাল নাম্বার অফ ইলেকট্রন পেয়েছি। কিন্তু আমি কি বার করতে চাইছি? বার করতে চাইছি কারেন্ট। কারেন্ট মানে কি? কারেন্ট মানে হচ্ছে টোটাল চার্জ ডিভাইড বাই টোটাল টাইম। তাহলে যতগুলো ইলেকট্রন গেছে তার মানে ঠিক ততগুলোই চার্জ এইখান থেকে এইখানে ইউনিট টাইমে গেছে। তাহলে টোটাল চার্জ কি হবে? টোটাল চার্জ হবে যতগুলো ইলেকট্রন গেছে ইনটু প্রত্যেকটি ইলেকট্রন গেছে। সাপোজ আমার 100টা ইলেকট্রন গেছে, তাহলে কতগুলো চার্জ গেছে? 100টা ইলেকট্রন ইনটু চার্জ অফ 1 ইলেকট্রন। যদি আমার 30টা ইলেকট্রন যেত তাহলে টোটাল কত চার্জ যেত? টোটাল চার্জ 30 ইন্টু এতগুলো ইলেকট্রন, তার যা চার্জ, তাহলে 30 ইন্টু চার্জ অফ 1 ইলেকট্রন। তাহলে যদি আমার এতগুলো ইলেকট্রন যায় তাহলে টোটাল চার্জ কত যাবে? কিউ ইকুয়ালস টু নিশ্চয়ই এই টোটালটা ইন্টু একটা ইলেকট্রনের চার্জ, তার মানে এ ভিডি এন ইন্টু একটা ইলেকট্রনের চার্জ। আচ্ছা, গল্পটা কেমন হচ্ছে যে এই যে টোটাল চার্জটা গেছে, এই টোটাল চার্জটা ইউনিট টাইমে গেছে। এই যে টোটাল চার্জটা গেছে এটা ইউনিট টাইমে গেছে। তার মানে ইউনিট টাইমে যতটা চার্জ একটা জায়গা থেকে যায় সেটাই তো কারেন্ট, রেট অফ ফ্লো অফ চার্জ, তার অ্যামাউন্ট অফ চার্জ পাসিং থ্রু আ পয়েন্ট ইন ইউনিট টাইম, সেটাই কি কারেন্ট। তার মানে কারেন্ট আই ইকুয়ালস টু কি বলতে পারি? এনটাকে আগে লিখলাম, ইটাকে তারপরে লিখলাম, এটাকে তারপরে লিখলাম, ভিডিটাকে তারপরে লিখলাম। তাহলে কারেন্ট আই ইকুয়ালস টু এন ই এ ভিডি। বোঝা গেল? এইটা বুঝলে আমি একটু কারেন্ট ডেন্সিটিটাও বুঝবো। আমরা জানি কি কারেন্ট ডেন্সিটি জে, কারেন্ট ডেন্সিটি জে তাকে কিভাবে লিখি? যে জে ইকুয়ালস টু আই বাই এ। আই এক্ষুনি পেয়েছি, এন ই এ ভিডি লিখে দেবো। তাহলে ইকুয়ালস টু এন ই এ ভিডি বাই এ, এ কেটে গেল, কি হলো? এন ই ভিডি। মাথায় রাখবে এই ইকুয়েশনটাও অঙ্কে কাজে লাগবে। দুটো ইকুয়েশন আমাকে মাথায় রাখতে হবে। আই ইকুয়ালস টু এন ই এ ভিডি এটা অঙ্কে কাজে লাগে, জে ইকুয়ালস টু এন ই ভিডি এটাও অঙ্কে কাজে লাগে।
আমরা এখানে কি পেয়েছি? আমরা পেয়েছি যে I ইকুয়ালস টু NEAVD আর J ইকুয়ালস টু NEVD। আচ্ছা, একটু আগে আমরা যে এক্সপ্রেশনটাকে নিয়ে কাজ করছিলাম কি ছিল? যে ড্রিফট ভেলোসিটি VD ইকুয়ালস টু অ্যাক্সেলারেশন টু রিল্যাক্সেশন টাইম। অ্যাক্সেলারেশন কি পেয়েছিলাম? E ইন্টু ক্যাপিটাল E বাই M ইন্টু টাউ, এটা পেয়েছিলাম। দেখ, এখান থেকে এটাকে আমি মডিফাই করতে পারি। কি পারি? যে VD ইটাকে পরে দিয়ে দাও, তাহলে E টাউ বাই M ইন্টু ক্যাপিটাল E লিখতে পারি। এই যে জিনিসটা, এইটাকে বলে মিউ ই। মিউ ই মানে কি? মিউ ই হচ্ছে মোবিলিটি। এটা হচ্ছে মোবিলিটি অফ ইলেকট্রনস ইন আ কন্ডাক্টর। তার মানে আর কি লিখতে পারি? যে VD ইকুয়ালস টু মিউ ই ইন্টু ই। তোমার যদি মিউ ই লিখতে অসুবিধা, তুমি শুধু মিউ লেখো, একই জিনিস। আচ্ছা, VD কে এখান থেকে লিখতে পারি যে VD ইকুয়ালস J বাই NE, বসিয়ে দেব। और J बाई NE इक्वल्स टू म्यू इंटू E और J इक्वल्स टू म्यू NE इंटू कैपिटल E और J इक्वल्स टू सिग्मा E। এই জায়গাটা একটু মাথায় রাখবে, এটাকে মার্ক করে নাও ঝটপট।